আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আদিব সাহেব, সিয়াম সাহেব যোগ দিছেন। সিয়াম ভাই আমাদের আলহামদুলিল্লাহ। আমেরিকা থেকে, মোহাম্মদপুর থেকে আলহামদুলিল্লাহ। আদিব ভাই, আর আমি আছি জিগাতলা আলহামদুলিল্লাহ। থেকে। এই তো সুখের দিন বৃষ্টি দেখবো বলে হয়তো আল্লাহ বাঁচায় রাখছিল। এর থেকে আর কি বলতে পারি, কেমন আছি। এবং এই সময়টাতে প্রবাসে থাকার যে কি যন্ত্রণা এবং এই বিজয়ের একটা একটু পার্ট না হইতে পারার যে নতুন কষ্ট, বাংলাদেশে সেটা না থাকতে পারার একটা আক্ষেপ আছে। এটা এক আক্ষেপ। এটা আসলে এটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না, কিন্তু এটা একটা বড় একটা আক্ষেপ আসলে। তো আজকে আমরা আসলে অনেক দিন পরে আমাদের এই এফিডি প্রোডাকশনের পডকাস্টে আমরা তিনজন আবার ফিরে আসছি। আমাদের ধারাবাহিক মুভি রিভিউ যেমন ছিল, তারপরে কিছুটা বিনোদনমূলক ব্যঙ্গাত্মক আলোচনাও ছিল। আর আজকে হচ্ছে যে একটা নতুন সময় এই যে দেশে চলতেছে, সেই নতুন সময়ের একটা নতুন রকমের যে আবহাওয়া, এর ব্যাখ্যা করার জন্য এই ব্যাপারটা নিয়ে আসলে আমাদের সমাজের মানুষের কি চিন্তাধারা, আমাদের কি এক্সপেরিয়েন্স, সেগুলো নিয়ে আলোচনা করার জন্য আমরা আজকে তিনজন একত্রিত হয়েছি। আর আরেকটা ব্যাপার হলো, আমাদের সাথে যারা আমাদের দর্শকরা আছেন, এখানে আমাদের চিন্তাধারার যে পয়েন্ট গুলা, সেগুলোর সাথে কিছু কিছু জিনিস হয়তো একমত হবেন, কিছু কিছু জিনিস দ্বিমত হবেন। সেগুলো আপনারা আমাদের কমেন্টে জানাইতে পারেন, কারণ আমরা মনে করি না যে আমরাই সব জানতা, বা আমাদের আসলে সবকিছু আমরাই একমাত্র। তো সবার সাথে কোঅপারেট করেই আমরা কিন্তু চলতে চাই, এটাই কিন্তু নতুন বাংলাদেশের মূল স্বপ্ন, যে সব শ্রেণীর, সব পেশার, সব ধরনের মানুষের কথাই কিন্তু আসলে আমরা শুনতে চাই। সবার বুদ্ধি পরামর্শ গ্রহণ করেই কিন্তু আমরা যার যার জায়গা থেকে কাজ করতে চাই। তো এই যে বিগত 15 বছর একটা সরকারের শাসন, পরবর্তীতে একটা জনগণের যে বিপ্লব, যে বিপ্লবের কথা আসলে আমরা হয়তো আরো কয়েক মাস আগেও এইভাবে বললে বিশ্বাস করতাম না, আমাদের কাছে কেউ এসে বললেই বিশ্বাস করতাম না। তো সেই বিপ্লব কিন্তু বাংলাদেশে এখন হয়ে গেছে, এটা রিয়েলিটি বাংলাদেশে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে বিপ্লবের পরে কিন্তু আসলে প্রতি বিপ্লব হওয়ার একটা সম্ভাবনা থাকে অলওয়েজ। এটা যে ধরনেরই বিপ্লব হোক না কেন, সেটা নানাভাবে প্রতি বিপ্লব দ্বারা সেই বিপ্লবের এগেনিস্টে আসতে পারে, বা সেই বিপ্লবী গোষ্ঠীর ভিতর থেকেই অন্তর্দলীয় অনেক ধরনের কিছু তৈরি হইতে পারে। সেই ব্যাপারগুলো নিয়েও কিন্তু আজকে আমরা আলোচনার চেষ্টা করব। আর পরবর্তীতে করণীয় কি, সেটা সম্পর্কে, বা এখন কি অবস্থা যাচ্ছে সেটা সম্পর্কে আমরা আমাদের পক্ষ থেকে যেমন আলোচনা করব, আমরাও আপনারা যারা দেখবেন তারাও আপনাদের মতামত আমাদেরকে দিয়ে আমাদের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ। তো পটভূমি নিয়ে সংক্ষেপে প্রথমে আমি একটু আহ সিয়াম সাহেবের কাছে যাইতে চাই। যে এই যে 8 সালের ইলেকশন, এবং 8 সালের ইলেকশনের পরে শেখ হাসিনার একটা বড় বিজয়, তার আগে ছিল 111-এর সরকার। তো এই যে বিজয়ের মাধ্যমে একটা সরকার আসলো, এবং মোটামুটি সংসদে তাদের ভালো একটা আধিপত্য ছিল, তার জোটের দলগুলোর মাধ্যমে। তার জোটের দলগুলাও ক্ষমতার মধ্যে কিন্তু বড় বড় পজিশনে ছিল। এবং পরবর্তী তাদের যে 5 বছরের শাসন, সেইটার থেকে চেঞ্জ হয়ে এই যে আবার 14 সালের ইলেকশন, এবং 14 সালের হ্যাঁ, ইলেকশনের পরে আমরা যেটা দেখলাম যে যেটা প্রথমে বলা হয়েছিল, যে সরকার শুধুমাত্র সংবিধান রক্ষা করার জন্য তারা 14 সালের ইলেকশন করতেছে, যেহেতু অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন তাদের সেই ইলেকশনটা হওয়ার কথা। এবং সেটা হওয়ার পরে তারা আসলো এবং পূর্ণ মেয়াদে কিন্তু ক্ষমতায় থাকলো। বিএনপিও প্রথমে প্রাথমিকভাবে তাদের কথায় বিশ্বাস করছিল, যার জন্য ইলেকশনে তারা কোনো ধরনের আর উচ্চবাচ্য করে নাই। এবং রাইট। জেনারেল
ইকবাল করিম ভুঁইয়ার নেতৃত্বে তখনকার সময়ে যে সেনাবাহিনী ছিল তাদের যে একটা নিশ্চুপ ভূমিকা, এবং হুম। পরবর্তীতে আবার 2018 সালে একই রকম ইলেকশনের একটা পুনরাবৃত্তি, এবং 24 সালে আমরা দেখলাম তার চেয়েও মানে একটা অন্যরকম ইলেকশনের ব্যাপার। যে 18 সালের এটাই। ইলেকশন অন্তত যেটা বলা হয়েছিল যে মধ্যরাতের ইলেকশন, 24 সালে এসে কিন্তু জনগণ কেউ আর কিন্তু ভোট কেন্দ্রের আশপাশেই যায়নি, এবং 24 সাল আসতে আসতে আমরা দেখলাম যে পাবলিক আর কনসার্নই না যে কে কোন ধরনের মিনিস্ট্রিতে আছে, কে কোন মন্ত্রী, রাইট। এইটা পর্যন্ত পাবলিকের জানার কোনো মনে হচ্ছে যে ইচ্ছা নাই। যে দেশ অ্যাবসলিউটলি। দেশের মতো চলতেছে, সবকিছু সবকিছুর মতো চলতেছে, আমরা খাইতেছি, ঘুমাইতেছি, পায়খানা করতেছি, বাথরুমে যাচ্ছি, তো কোনো কিছু নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই। কিন্তু এটাই। তারপর থেকে হঠাৎ এই যে একটা গণস্রোত, গণদাবি, গণজোয়ার, ছাত্র সমাজের আন্দোলন, তারপর থেকে আমরা দেখলাম বিভিন্ন দফা, 9 দফা, তারপরে সেটা হয়ে গেল 1 দফা। তো এই যে একটা পুরা সময়, পুরা একটা জেনারেশন যারা কিনা বইয়ে সারা জীবন আওয়ামী লীগ সরকারের নির্ধারিত ইতিহাস পড়ে বড় হয়েছে, তাদের যে হঠাৎ করে একটা এত বড় ট্রান্সফরমেশন, এবং হুম। জনগণের যে এত বড় একটা নির্লিপ্ততা থেকে হঠাৎ করে গণ আন্দোলনে যে তারা একত্রিত হয়ে গেল, এর ব্যাপারে আসলে সিয়াম ভাই আপনার অবজারভেশন কি? হুম। এর মধ্যে আমি একটা কথা একটা কথা আগে আমার একটা কোট মনে পড়তেছে। কোটটা কার আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না এই মুহূর্তে, বাট কোটটা হচ্ছে এরকম যে দেয়ার আর ডেকেডস when nothing happens and there are weeks when decades happen। তার মানে এমন কিছু দশক আছে যখন কোনো কিছুই হয় না, এমন কিছু সপ্তাহ আছে যেখানে দশক হয়ে যায়। আমি এই যে গণজোয়ার, এই যে ছাত্রদের আন্দোলন, জনমানুষের একটা গণস্রোত, একটা গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানটাকে আমি বলতে চাইতেছি যে এইটার যে লনজেভিটি, এইটার যে আবেগ জড়িত মানুষের, এবং এটার মধ্যে যে পরিমাণ বিস্তীর্ণতা আছে, সেটা কয়েক দশকেও সারা পৃথিবীর ইতিহাসে একটা একটা উজ্জ্বল নক্ষত্রের মতো হয়ে থাকবে। বাংলাদেশে এরকম একটা বিপ্লব হইতে পারে, সেটা আমরা কিন্তু আওয়ামী লীগ সরকারের এই পুরা সময়টাতে দেশের ভিতরে কি কি হইতেছে, একদম দেশের ভিতরে থেকে পলিটিক্যাল সিচুয়েশনের কাছাকাছি থেকে আমরা দেখছি যে কোথায় কে কিভাবে দুর্নীতি করতেছে, কে কিরকম আচরণ করে, কোন সরকারি সংস্থা কিরকম ভাবে মানুষের সাথে ডিল করতেছে, সেটার প্রত্যেকটা ঘটনার সরাসরি প্রত্যক্ষদর্শী হচ্ছে আমরা। আমরা কোনোদিন আমি আমরা এখানে তিনজন যারা বসে আছি, আমি যদি আজকে থেকে 1 মাস আগেও সবাই জিজ্ঞেস করতাম যে ভাই, তোদের কাছে কি মনে হয় যে এরকম একটা ঘটনা ঘটবে দেশে 1 মাসের মধ্যে, এটা কি সম্ভব? আমি বিশ্বাস করি যে কেউ এই জিনিসটা বলতো যে না ভাই, এটা তুই কি বলতেছিস, তুই যদি এটা বলিস তাহলে তো তুই প্রথম দিনই গুম হয়ে যাবি, দ্বিতীয় দিন তো তোর লাশ, মরা লাশ আহ ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীতে ভেসে বেড়াবে। সুতরাং এই যে ঘটনাটা ঘটে যাবে, এটা এইরকম সময়ে এসে ঘটবে এবং কিসের মাধ্যমে ঘটবে, সেটা আমি প্রথমত কোনোদিনও, এটা একটা কল্পনাতীত জিনিস। এবং আমি প্রবাসে আছি, প্রবাসে আমি যদি কোনোদিন ভাবতাম যে দেশের মানুষের এই ধরনের চিন্তা ভাবনা আছে, এটা তো আমরা সবাই জানি, কিন্তু এটার যে এরকম একটা স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়বে এবং সরকারের গদি এমন ভাবে টান দিবে যে গদি যে শুধু হারাবে হারাবে তাই না, সে দেশ থেকে বিতাড়িত হবে। শেখ হাসিনার মতো একজন খুনি শাসক, এই কথাটা যে আমি বলতে পারতেছি দেশের বাইরে, তো আমি এমনিতেও মানে আই হ্যাভ বিন সেইং ইট ফর এ লং টাইম, বাট যারা দেশের ভিতরে আছে তারাও যে এইভাবে বলা শুরু করবে, সেটা আমার কাছে একটা আশ্চর্যের ব্যাপার। এবং আল্লাহ তাআলার বিশেষ রহমত ছাড়া এই জিনিস কোনোদিনও সম্ভব না। আল্লাহ তাআলা বিশেষভাবে এই দেশের মানুষের মনের মধ্যে এই ধরনের ঘৃণা প্রবেশ করিয়ে দিয়েছেন এই এরকম স্বৈরাচারের বিরুদ্ধে, এবং এটার জন্য আমরা আল্লাহর কাছে থ্যাঙ্কফুল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আহ, আমরা সিয়ামের থেকে শুনছিলাম যে আসলে এই যে একটা পট পরিবর্তনের, হাওয়া পরিবর্তনের যে একটা এক্সপিরিয়েন্স তার, সেটা, তো এখন আমরা আসলে ওই যে ডাক্তার আদিব মালিকের কাছে যাব তার এক্সপিরিয়েন্স শোনার জন্য। তবে
সেটা হচ্ছে যে আন্দোলনকালীন যে এক্সপিরিয়েন্স, আন্দোলনকালীন মানে মূল আন্দোলনটা যখন হয়, আমি পার্সোনালি ঢাকার বাইরে ছিলাম আমার প্রফেশনাল কাজে। তো আমি ঢাকা থেকে দেখে গেলাম যে সেটা শুধু একটা কোটার আন্দোলন চলতেছে, ছাত্ররা প্রতিদিন রাস্তা ব্লক করতেছে। তো অনেক সময় আমি নিজেও একদিন বের হয়ে মাঝ রাস্তা থেকে ফিরে আসছি বাসায়। তো বৃহস্পতিবার আমি ঢাকার থেকে বাইরে গেলাম, দেখলাম যে পরিস্থিতি মনে হয় যে মানে বৃহস্পতিবার মারাত্মক। বুধবার আমি ঢাকার বাইরে আসছি, বৃহস্পতিবার দেখলাম যে পরিস্থিতি মারাত্মক, মারামারি অন্য লেভেলে চলতেছে। অ্যান্ড দেন হঠাৎ করে একটা মানে মেসাকারের মতো অবস্থা, এবং ইন্টারনেট বন্ধ হয়ে গেল। মিডিয়ার গুলার খবর আর রিলায়েবল থাকলো না। মিডিয়া তো অলওয়েজ বায়াস ছিল। এবং পরবর্তীতে যেটা দেখা গেল যে আহ পুরা দেশের পরিস্থিতি একটা স্বাভাবিক ভাব দেখানোর যে একটা অপচেষ্টা, সরকারের কারফিউ জারি, পুরা দেশের পরিস্থিতি একটা স্বাভাবিক অবস্থা বোঝানোর চেষ্টা করা, যেটা আহ 25শে মার্চের রাতের পরে যেটা পাকিস্তান সরকার করার চেষ্টা করছে পরবর্তী কয়েক মাস, পুরা দেশের পরিস্থিতি স্বাভাবিক আছে এটা বোঝানোর চেষ্টা করাটা। এবং তারপরে হঠাৎ করে কারফিউর অবস্থার মধ্যে যে জনগণের যে জীবনযাত্রা সেটা আস্তে আস্তে চেঞ্জ আসলো। মানুষ আস্তে আস্তে কারফিউ না মেনে বাইরে চলে আসার একটা প্রবণতা দেখা দিল। তারপরে আস্তে আস্তে আন্দোলন আবার সংগঠিত হওয়া শুরু করলো, এবং শেষ পর্যন্ত 9 দফায় 1 দফা হয়ে গেল। মানুষ ঝাঁকে ঝাঁকে রাস্তায় বের হইলো। আমরা আন্দোলনের দিন দেখতেছিলাম যে একদম লাখে 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 কোথা থেকে যেন জনতার ঢল ঢাকার মধ্যে প্রবেশ করতেছে। এবং সেনা প্রধানের বক্তব্য দেওয়ার কথা, সেই সেনা প্রধানের বক্তব্য 1টার থেকে 2টায় গেল, 2টার থেকে 3টায় গেল, 3টার থেকে 4টায় গেল। মানে শেষ পর্যন্ত সেনা প্রধানের বক্তব্য আসার আগেই আমরা শুনলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করছেন এবং তিনি ভারতের উদ্দেশ্যে চলে গেছেন। তো এই যে একটা বিপ্লবের বিভিন্ন অবস্থা এবং এর ট্রান্সফরমেশন, এই ব্যাপারটা, যেমন তখন ওই মুহূর্তে আমিও ঢাকার বাইরে ছিলাম, আর সিয়াম দেশের বাইরে ছিল, কিন্তু ঢাকার মধ্যে আসলে পরিস্থিতিটা কেমন ছিল সেটা আমরা জানতে যাব আদিব মালিকের কাছে। আহ বিসমিল্লাহ রহমান রহিম। সালামু আলাইকুম সবাইকে। আশা করি আমার কথা সবাই শুনতে পাচ্ছেন। আমাকে জানাবেন, এম আই অডিবল? হ্যাঁ, ঠিক আছে, শোনা যায়। আচ্ছা, শামস, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার নির্দেশনা, ইচ্ছা এবং তার অনুপ্রেরণা ছাড়া আমরা বাংলাদেশের জনগণ হয়তো কোনোদিনও আজকের এই দিনটা আমরা দেখতে পারতাম না। ইভেন হয়তো আজকে যে এই টপিক নিয়ে কথা বলবো, এতটা রাজনৈতিক ডিপলি আলোচনা করব, এটা মনে হয় আমাদের দুঃস্বপ্ন আমরা চিন্তা করতে পারিনি, ইভেন আগস্ট মাসের 1 তারিখেও। তো তোমরা যেটা বলছিলে যে বিপ্লবের সময়টার পরিস্থিতি কেমন, অ্যাকচুয়ালি বিপ্লবের একদম প্রথম থেকেই আমি ঢাকা শহরের মধ্যে ছিলাম, এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো বিপ্লবীদের কিছু সাহায্যে কিছু সময় ময়দানে ছিলাম। তো ওই হিসাবে আমি একদম প্রত্যক্ষদর্শী বিবরণ যেটা দিব, যে বিপ্লব প্রথম কয়েকদিন মোটামুটি বাংলা ব্লকেট যেটা বলে সেটাই চলছিল। আমার শামসু সাহেবের এক জায়গায় যাওয়ার কথা ছিল, যেটা আসলে এত বাংলা ব্লকেটে এত গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গিয়েছিল যে আমরা আসলে যেতে পারি নাই। তো তখনও আমরা বাংলাদেশের সকল মানুষই মনে হয় বিপ্লবটাকে অতটা ওইভাবে কেউ দেখে নাই যে এটা এরকম কিছু হবে কিংবা কোন রকম কিছু হবে। কারণ আমাদের আসলে এই সরকারের আমলে দমন পীড়নের কারণে, এই সরকার না গত সরকার, যেটা সত্য কথা বলতে বলতে হবে, 15 বছরের অভ্যাস, আপনাদের বুঝতে হবে কথাটা। তো এরকম দমন পীড়ন করে অনেক বিপ্লব দমন করে ফেলা হয়েছিল। যেমন আমরা 2018-র প্রথম কোটা আন্দোলন, সড়ক আন্দোলন,
প্রাইভেট ভার্সিটি আন্দোলন এরকম বলতে পারি, কিংবা ওই আন্দোলনগুলো বেহাত হয়ে গিয়েছিল, কিংবা সেগুলো ছিল সর্বোচ্চ নাগরিক আন্দোলন যেগুলো ঢাকা কিংবা সর্বোচ্চ বিভাগীয় শহরগুলোতে ছিল। কিন্তু এই বিপ্লবের প্রথম থেকে আমরা দেখলাম যে সারা দেশ জুড়ে একটা সচেতনতা জনগণের মধ্যে পরিলক্ষিত ছিল। এবং বাংলা ব্লকেটের সময় থেকেই বলতে পারি, তখনের ভিডিওগুলো দেখলেও হয়তো এখন বলতে পারবে সবাই, যে এত যানজট ঢাকা শহরে তো আমরা প্রতিদিনই যানজটে নাকাল হই, কিন্তু ওই একটা যানজটে মনে হয় কেউ কষ্ট পাচ্ছিল না, বিরক্ত হচ্ছিল না। তো এরকম যানজট হতে 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 আসলে বিপদ যখন আসে সব দিক থেকে একসাথেই আসে। বিপদের মধ্যে প্রথম বিপদ শেখ হাসিনার জন্য যেটা হলো যে সে চীন সফরটা রিশিডিউল করে, যেখানে আগে যাওয়ার কথা ছিল সে এর মধ্যে 2বার ভারত গিয়েছিল। এবং গিয়ে আসলে এটা তো তাদের বংশগত ঐতিহ্য গোলামীর চুক্তিতে স্বাক্ষর করা। এটা আমি যে এখন বলতেছি আমি মনে হয় স্বপ্নের জগতে আছি, এই কথাটা আমি বাংলাদেশে বসে বলতে পারতেছি। আপনারা বুঝতেই পারতেছেন মানে স্বাধীনতার মূল্য কাকে বলে। তো যাই হোক, তো আরেকটি নতুন গোলামীর চুক্তি স্বাক্ষর করে দিয়ে আসলো, যেখানে রেলপথ, আকাশপথ, নৌপথ সহ বাংলাদেশের যা যা কিছু ছিল আর কি, বাংলাদেশের জনগণের আসলে খারাপ ভাষায় বলতে গেলে আমাদের অন্তর্বাসটা পর্যন্ত ভারতের মালিকানায় বাংলাদেশের দিয়ে আসছে। যাই হোক, বাংলাদেশের আল্লাহ তাকে বায়ুপথে ওই অন্তর্বাসের মাধ্যমেই দেখাই দিছিল যে বাংলাদেশের কি হয়। বাংলাদেশের তো বায়ুপথে সবকিছু ঢুকানোর সিগনেচার দিয়ে আসছিল আর কি। তো ওরকম দিল। এরপরে স্বাভাবিকভাবেই যেই চীনের টাকা দিয়ে পদ্মা সেতু হয়েছে, যেই চীনের টাকা দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, যেই চীনের টাকা দিয়ে ঢাকা মাওয়া ইন্টারসেকশন হয়েছে, ওই রাস্তা দিয়ে আপনি ভারতীয় রেল চালিয়ে ভারতীয় সেনাবাহিনী নিয়ে অরুণাচল বর্ডারে নিবেন চীনকে মারার জন্য, চীন নিশ্চয়ই সেটা ভালো দৃষ্টিতে দেখবেন। তো ফলাফল যেটা হলো, তিনি চীনে গেলেন, গণচীনে গেলেন। গণচীনে গিয়ে পিপলস হলে চীন চীন চেয়ারম্যান চীনের সাথে দেখা করে আসলেন। তো যেটা হওয়ার কথা ছিল সেটাই হলো, তিনি ভিক্ষার ঝুলি নিয়ে গিয়েছিলেন, কিন্তু আপনি তো নিমক হারামকে কখনো ভিক্ষা দিবেন। চীনও তাই করেছে। চীন তাকে একটা লামছাম বুঝিয়ে পাঠিয়ে দিয়েছে এবং সেও তার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসতে বাধ্য হলো। এবং এই সফর সংক্ষিপ্ত নিয়েও নানা ধরনের জল ঘোলা, কেউ বলে তার শরীর খারাপ, কেউ বলে মেয়ের শরীর খারাপ, কেউ বলে কাজ একদিন আগিয়ে আনতে, কেউ বলে রাতে রাত দিনের ফ্লাইটে চলে এসেছে। তো এরকম করে হলো। এরপরে যেটা হলো প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন, এটা আসলে মানে কি বলবো, আকবরের মন্ত্রিসভায় ছিল একজন বীরবল যে কমেডি করতো, কিংবা রাজা কৃষ্ণচন্দ্রের ছিল একজন গোপাল ভাঁড়। শেখ হাসিনার গোপাল ভাঁড়ের আসলে সংখ্যা হাজার হাজার বাংলাদেশের। মানে তার কে বলে যে লিবিয়াতে সবচেয়ে বেশি তেল আছে, ভেনেজুয়েলাতে আছে, আমি তো মনে করি সবচেয়ে বেশি তেল ছিল গণভবনের সেই রুমে যেখানে সংবাদ সম্মেলন করতেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী। তো এই তেলের মধ্যেই আমি মনে করি সামনের বছর তাকে 21শে পদক দেওয়া উচিত, এই তেলবাজ সাংবাদিককে। তার নাম হচ্ছে প্রভাস আমি। তিনি এমন একটা প্রশ্ন করে বসলেন যে নেত্রী এমনি টাকা পাচ্ছে না, চুরির ধান্দা বন্ধ, তো এ কারণে তার মন টন খারাপ। এর মধ্যে ওই কথাটা বলে যে মুক্তিযোদ্ধার নাতি পাবে না তো কি রাজাকারের নাতি পাবে। এটাই আসলে আমার মনে হয় যে এই আন্দোলনের সব থেকে বড় টার্নিং পয়েন্ট ছিল। ওই দিন রাতে প্রত্যক্ষদর্শীর মতে জানা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হল থেকে হলে হলে যেখানে যত লোক ছিল, আমি নিজে শুনেছি প্রত্যক্ষদর্শীর কাছে, যে সবাই তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে প্রকম্পিত করেছিল ঢাকা শহর। তো এরপরে আসলে আওয়ামী লীগের প্লে বুক যা হয় আর কি, টুঙ্গিপাড়ার টাউটরা যেরকম করে, প্রথমে ছাত্রলীগ নামাবে এরপর পুলিশ নামাবে, তো টাউটদের ওই কথা অনুযায়ী ওরকমই করলো, ছাত্রলীগ নামালো। ছাত্রলীগ নামিয়ে ছেলেপেলেদের আসলে টিএসসি থেকে বলেন, শাহবাগ থেকে বলেন, হলপাড়া থেকে বলেন, বেদম পেটানো হলো, পিটিয়েও। কিন্তু ওই দিন আমি একটা আশার ক্ষীণ আলো দেখতে পেয়েছিলাম, যে শহীদুল্লাহ হল এবং অমর একুশে হল শেষ পর্যন্ত পতন করা যায়নি। বিপ্লব কুমার, খুনি বিপ্লব, এসে যুবলীগকে সেফ প্যাসেজ দিয়ে সরিয়ে নিয়ে গেছেন, তাও শেষ পর্যন্ত সেই হল যখন দখল করা যায়নি, তখন আমার মনে হয়েছিল যে একটা আশার আলো হয়তো আছে, কিন্তু আশাটা এরকম না যে সরকার পতন হবে কিংবা এরকম, হয়তো কোটা সংস্কার হবে এরকম। তো এভাবে করতে করতে আসলে এক পর্যায়ে বিডিআর নামলো, র্যাব নামলো। এরপর আমরা দেখতে পেলাম যে ঢাকা ভার্সিটির হলে হলে ক্র্যাকডাউন শুরু হলো বুধবার, 17 তারিখ সম্ভবত।
এবং ওই ক্র্যাকডাউন আসলে আমরা এখনো জানি না কতজন কিরকম আহত নিহত হয়েছে। ওই ক্র্যাকডাউনের পর আমরা দেখলাম যে সিভিলিয়ানদের মধ্যেও একটা যথেষ্ট মানে প্রতিরোধের আগুন, রক্তে আগুন লেগেছে, যেটা স্লোগান ছিল এবার খুব জনপ্রিয়, সেটা লেগে গেল। এবং আমি ওই দিন আসলে আমার একটা পারিবারিক অনুষ্ঠানে ছিলাম। ওখান থেকে আসার পর আমি ইউটিউব খুলতেই দেখি যে যাত্রাবাড়িতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা গুলো জল জল করে জ্বলছে এবং হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ নেমে পড়েছে। এবং পরের দিন আসলে বাংলাদেশের ছাত্র সমাজের যে ঐক্য, জেনজিদের যে ঐক্য, এবং ছাত্র সমাজ ফেসবুকে সারাদিন যতই হাউকাউ করুক, চিল্লাচিল্লি করুক, গ্যাঞ্জাম করুক, তারা যে সময় মতো একত্রিত হতে পারে, যেটা আমাদের বুড়োরা দেখাতে পারিনি আমরা, কিংবা আমাদেরও সিনিয়ররা, যে মুখে মুখে একতার কথা বলে আগে কি সুন্দর দিন কাটাইতাম, এলাকার সবাই সবাইরে চিনতো, কিন্তু কাজের সময় কেউ নামে না। জেনজি এটা প্রমাণ করে দিয়েছে। এবং পরের দিন নর্থ সাউথ বলেন, ইস্ট ওয়েস্ট বলেন, ব্র্যাক বলেন, ইউআইইউ বলেন, সকল প্রাইভেট ভার্সিটি থেকে অসাধারণ অসাধারণ রেসপন্স, অসাধারণ প্রতিরোধ। মানে এই প্রতিরোধ বলার বাইরে। হয়তো ওই ছেলেপেলেগুলো জীবনে সরকারি চাকরির পরীক্ষাও দিবে না, তাদের বাবার ব্যবসা করবে, বিদেশে চলে যাবে, এমএনসি তে জব করবে, তারাও যেভাবে মানে নেমে প্রতিরোধ করলো বলার বাইরে। তখন ওই দিনের প্রতিরোধের পর মনে হয়েছিল যে বড় কিছু একটা হবে। এরপর সরকার তার স্বভাবজাত ক্র্যাকডাউন শুরু করে দিল। শুক্রবারে আমি নিজেই সলিমুল্লাহ রোডে ছিলাম। আমাদের মোহাম্মদপুর সম্পর্কে আপনারা সবাই জানেন, ইন্টারন্যাশনাল মিডিয়া, যে দেশের মানে অন্যতম অগ্নিগর্ভ একটি জায়গা। তো ওইখানে সলিমুল্লাহ রোডে আমি ছিলাম। ইভেন শহীদ সৈকত যিনি মৃত্যুবরণ করেছেন, তিনি ওই রোডেই মারা গিয়েছিলেন, যদিও দেখিনি তাকে, আমি শুনেছি। সাথে আরো লোকজন ছিল। মানে ওদিন আমি দেখেছি লোকে লোকারণ্য কাকে বলে। এবং রাস্তাঘাটে সকল শ্রেণী পেশার মানুষ আসছে, কেউ কাউকে পানি খাওয়াচ্ছে, বিস্কুট খাওয়াচ্ছে, বাগরখানি খাওয়াচ্ছে, যে কিছু পারছে না। যে ঘরের মা, যে ঘরের বোনটি ঘরে বসে আছে, তারও মন কাঁদছে। সে আর কিছু না পারুক, পুরোনো কাপড়গুলো ফেলে দিচ্ছে রাস্তায়, যাতে টিয়ার সেল যখন আসে ওই আগুনের ধোঁয়াতে যাতে ছেলে পেলে টিয়ার সেলের ওই চোখের কান্না থেকে রেহাই পায়। হাজার হাজার পুরোনো কাপড় ফেলে দিয়েছে। এবং ওই দিন আসলে আমি দেখেছি মানে জনগণের সচেতনতা, বিপ্লব ওই দিন দেখা গিয়েছিল। এবং আসলে 15 বছর যে হাসিনা ছিল, এটাও আমি ধন্যবাদ জানাই। একটা ছোট ঘটনার ইনসিডেন্ট শেয়ার করব। সেটা হচ্ছে যে সে তো এই 15 বছরে মোটামুটি দমনের সকল কলা কৌশল প্রয়োগ করে ফেলেছে। জনগণের দেখার মতো নতুন কিছু বাকি ছিল না। তো হঠাৎ দেখা গেল একটা বিদ্যুতের গাড়ি আসলো, বিদ্যুৎ বিভাগের গাড়ি এসে বলল যে এই রাস্তাটা এখন কাজ করব, একটা বিল্ডিং এর লাইন চলে গিয়েছে, আমরা পুরো লাইট বন্ধ করতে হবে। জনগণের সে কি প্রবল প্রতিরোধ! কারণ তারা তো 5ই মে হেফাজতের ওটা দেখেছে যে লাইট বন্ধ করা মানেই ম্যাসাকার। তারা দিল না এবং বিদ্যুৎ বিভাগ প্রাণ ভয়ে পালালো, আচ্ছা, প্রাণ ভয়ে পালালো। আমার একটা এবং ব্যাপার তারপরে এখানে কনসার্ন, যেটা হচ্ছে যে 18 সালের যেই কোটা আন্দোলন ছিল, তো জি, সেইটার সময়ও কিন্তু ছাত্রদের দাবি যেটা ছিল যে কোটা রিফর্ম করা, এবং আমি নিজে পার্সোনালি 18 সালের আন্দোলনের সময় মাঠে ছিলাম। আহ, তবে হচ্ছে কি, যে এই যে তাদের এই প্রক্রিয়াটা, এই আন্দোলনের প্রক্রিয়াটা, সেটার মধ্যেও কিন্তু খুবই একটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল। এখানে তারা কোনো জ্বালাও পোড়াও কোনো কিছু করে নাই। তারা যেমন শাহবাগের মোড় বা আদার্স, সেটা কারণ বাজার বা আদার্স যে রাস্তাগুলা, সেগুলো তারা মেইন মেইন পয়েন্ট গুলো বন্ধ করে দিছে। তা 18 সালেও আমরা সেম কাজ করে আসছি। 18 সালে আমি নিজে পার্সোনালি আমাদের এই উত্তর বসুন্ধরার যে সাইডটা, বসুন্ধরার এই সাইডটা ব্লক করছিলাম আমরা। কিন্তু তখন কিন্তু এরকম এতটা মারমুখী, এতটা খুনি নীতি বা জনগণের উপরে যে এইভাবে আসলে বুলেট চালানো যায়, এইভাবে হত্যা করা যায়, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখি নাই। কিন্তু হ্যাঁ, এইবারের মানে যেটা 24 সালের বাস্তব আর কি, যে আন্দোলনে কেন এই ওই ঘটনা ওই ঘটলো? সময় অন্তত টিয়ার সেল মেরেছিল, লাইফ বুলেট ওই সময় আমি খুব কমই হ্যাঁ, দেখেছি। কিংবা এটা যা সম্পর্কে কোনো আমি খুনে একটা করেছিল কথা বলি। ওটা পিটিয়ে এটা মেরেছিল সম্পর্কে ছাত্রলীগ, পুলিশ 18 বাহিনী সালের এরকম আন্দোলন, কখনো করেনি। 18 সালের আন্দোলনের সময় আমি ঢাকা ইউনিভার্সিটিতে, আমরা শাহবাগে যখন মানে সবাই একত্রিত হইছি এবং সব মানে সব দাবি দাওয়া জানানো শেষ হইছে, ইভেনচুয়ালি এট এ পয়েন্ট সরকার
এই আন্দোলনটা যাতে আর একটু না বাড়ে সেজন্য দাবিগুলা মেনেও নিয়েছিল। সো যদি আমাদের মনে থাকে সেই সময় কিন্তু কোটা বাতিল হয়ে যাবে এবং কোটা সম্পূর্ণরূপে কোটা সিস্টেমটা বাতিল করা হবে, কোনো রিজার্ভেশন থাকবে না জবের। সেই জিনিসটাও বলা হয়েছিল কয়েকবার এবং কয়েকজন মন্ত্রীকে দিয়ে প্রধানমন্ত্রী সেই কথাটা বলিয়েছিলেন। কিন্তু আমার কাছে মনে হয় যে এইবার উনার এত বেশি আহ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এত বেশি বল প্রয়োগের যে কারণ, সেটা আমার কাছে মনে হয় একমাত্র কারণ হচ্ছে ইগো এবং ক্ষমতার, তার যেই তেজ, সেটা উনি বাংলাদেশের মানুষকে দেখাইতে চেয়েছিলেন এমন ভাবে যে দেশের মানুষ কোনো কিছুই করতে পারবে না যদি যদি শেখ হাসিনা বল প্রয়োগ করে। এবং এটা কিভাবে আমরা এটা বুঝতে পারি, আমরা ছাত্রলীগের কথা থেকে বুঝতে পারি। তারা বলেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে যে সমস্ত ছাত্রলীগের নেতারা আছে, তারা যদি ফু দেয় তারা যদি ফু দেয় তাহলেই কোনো সাধারণ স্টুডেন্ট টিকতে পারবে না, এরকম ঔদ্ধত্যপূর্ণ কথা বলা হয়েছে। এবং রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ এবং পুলিশ, তারা যেটা বলছে যে আমাদের কাছে এমন বুলেট আছে, এবং আরাফাতের কথাটা আমি এই মুহূর্তে কোট করতে চাই। সে বলেছে যে উমরকোট আমাদের সারাফার। এমন এমন বুলেট এবং এত বেশি আগ্নেয়াস্ত্র এবং এত বেশি অস্ত্রশস্ত্র আছে, এগুলা যদি আমরা ইউজ করি তাহলে রাস্তার মধ্যে কোনো আন্দোলন 5 মিনিটও টিকতে পারবে না। এই কথাটা শোনার পরে, এরকম একটা ঔদ্ধত্যপূর্ণ কথা শোনার পরে এই আন্দোলনের মধ্যে আরো ঘি ঢালা হয়েছে, যেটা আমার কাছে মনে হয়। এবং এই না, ধরনের ইগোর কারণেই, একের পর এক ইগোইস্টিক ডিসিশন নেওয়ার কারণেই শেষ পর্যন্ত আর কোনো ডিসিশনে কান্নাকাটি, আহ শহীদদেরকে দেখতে যাওয়া, তাদেরকে জড়িয়ে ধরে কান্না করা এবং বিভিন্ন শহীদদেরকে বিভিন্ন টাকা পয়সা দেওয়ার কথাবার্তা বলা, কোনো কিছুই শেষ পর্যন্ত আর কাজ করে নাই। সুতরাং ইগো এখানে একটা প্রাইমারি ফ্যাক্টর হিসেবে কাজ করছে টু টু অ্যাড টু অ্যাড পেস টু দ্য মুভমেন্ট অফ দ্য স্টুডেন্টস। যখন দেখা গেছে যে শেখ হাসিনা একবার বলছিল, কোন সালে কথাটা বলছিল আমার মনে নাই, বাট একটা খুবই উদ্ধত্যপূর্ণ কথা সে বলছিল যে রোহিঙ্গা ক্রাইসিস সম্পর্কে কথা সম্ভবত বলছিল যে তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াই, আমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াই, 10 লাখ মানুষকে এক্সট্রা ভাত খাওয়াতে আমার কোনো কিছু সমস্যা হবে না। সে বলেছে সে 10 লাখ, সে ষোলো গড কোটি মানুষ কমপ্লেক্স যেটাকে আমরা বলি, মেসায়া কমপ্লেক্সে সে ভুগছিল। সে তো যাই হোক, ষোলো আমি কোটি আসলে মানুষকে ওই ভাত খাওয়াবে। আন্দোলনের স্মৃতিতে ফিরে আসি। রাইট, রাইট। এই আন্দোলন আসলে কি বলবো, বাংলাদেশে আমি অনেককে দেখতাম আর প্যালেস্টাইন যে জিহাদ করতে চায় এরকম। তো আমি আসলে বাংলাদেশে যারা ছিল ওই মোমেন্টটায়, তারা বলতে পারবে যে বাংলাদেশের অবস্থা প্যালেস্টাইনের চেয়ে কোনো অংশে কম ছিল না। মসজিদে আক্রমণ, হাসপাতালে আক্রমণ, হেলিকপ্টার দিয়ে আক্রমণ। আমি বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সম্ভবত সিভিলিয়ানদের উপর হেলিকপ্টার দিয়ে এর আগে কখনো আক্রমণ হয়নি, কখনোই না। তো এবং মেশিন গান দিয়ে গুলি, মানে যা তা যা তা হয়ে গেছে দেশে। তো শুক্রবার রাতে এরকম হলো, শুক্রবারের পরে বাসায় আসার পর শুনি যে আর্মি নামবে, কারফিউ দিবে। তো আর্মি নামলো, কারফিউ দিল। এরপর তো আসলে মানে আর ওই সময় বিশ্বে, আধুনিক বিশ্বের ইতিহাসে সম্ভবত এরকম ব্ল্যাকআউট পলকে পলকে ব্ল্যাকআউট এরকম আসলে হয়নি। মানে টানা 6 দিন নেট ছিল না, আর আমরা বিচ্ছিন্ন, ফোনে কথা বলছি বলছি না, মানে কি যে অবস্থা বুঝতেছি না। আর বাংলাদেশের মিডিয়া গুলো, আজকে এই মিডিয়া দেখলে আপনারা বুঝবেন না মিডিয়া কি ছিল। ওই সময় টিভিটা খুললে পারে মনে হতো যে নিজের কষ্টের টাকা দিয়ে কেনা টিভি নিজে ভাঙি, যে এইসব দেখার জন্য আমি টিভি কিনছিলাম। ইন্টারনেটের ব্ল্যাকআউট সম্পর্কে একজন প্রবাসী হিসাবে আমি আমার কথাটা একটু শেয়ার করতে চাই যে আমরা যারা এখানে প্রবাসে থাকি, আমার বাবা মা বয়স্ক, তারা অসুস্থ, এবং আমাদের অনেকেরই ফ্যামিলি আছে যাদের বাবা মা হাসপাতালে আছে, অথবা অনেকের ছোট বাচ্চা আছে, অথবা বউ দেশে থাকে। তাদের যখন তাদের কাছ থেকে আপনি, তারা দেশে কি বলে ম্যাক্সিমাম ভিডিও কলে কথা বলে, ফোন করে কথা বলে, কিন্তু তাদের কাছ থেকে যখন এই সুযোগটাও কেড়ে নেওয়া হয়, তখন এই কষ্ট শুধুমাত্র একজন প্রবাসী বুঝতে পারে যে সে তার বাবা মার সাথে গত 5-6 দিন ধরে একটুও কথা বলতে পারে না। আমার আম্মা যখন আমাকে 3 দিন 4 দিন পর প্রথম কল দিল, আম্মার চোখের পানি দেখে আমার চোখের পানি এমন ভাবে পড়তেছিল যে মানে আমি কোনো, এরকম কষ্ট আমার কোনোদিন লাগে নাই। 3 দিন 4 দিন চলে যায়, আমি আমার আব্বা আম্মারে দেখি না। সুতরাং আমার কাছে মনে হয় যে এই জিনিসটা খুবই একটা
মানে সরকারের এই সিদ্ধান্তটা ওয়ান অফ দ্য মোস্ট ফেটাল ডিসিশনস দে মেড। এবং এটার কারণেও রেমিটেন্স বন্ধের যে ঘোষণাটা আসলো ওই সময়, সেটার মধ্যে হ্যাঁ, আমি জীবন ওটাতে আসছি টাইমলাইন হিসেবে। হ্যাঁ, তো right. এরপরে আসলে চলে গেল, এরপর এই কারফিউ হলো, তাও পরবর্তীতে আমরা তো তখন খবর জানি না, আমি আমার বাসার সময় মত করে দেখেছি যে কারফিউর সময় কিছু হাউকাউ, পরবর্তীতে যখন নেট আসলো তখন দেখলাম যে না, বাঙালি আসলে ভুল গাকপুর, বিদ্রোহের নগরী এমনি এমনি বলেনি মোগল বাদশারা। এই কারফিউর মধ্যেও কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলেছে। তো শেখ হাসিনা যখন দেখলো যে আসলে কারফিউ এভাবে কন্টিনিউ হচ্ছে না এবং সেনাবাহিনীর জুনিয়র পর্যায়ে একটা ক্ষোভ চলছে, তারা তো আসলে তারাও তো আমাদের ভাই, তারাও তো দেশের মানুষ, পুলিশেরও, সবাই, প্রশাসনও যখন দেখলো যে অসহযোগিতা, তখন সে কারফিউ উঠিয়ে দিল। এবং কারফিউ উঠানোর পরে প্রথম দিন মহিলা গেল মেট্রো রেল, এবং তার ফটোগ্রাফার টিমের কি সুনিপুণ পারদর্শিতা, মেট্রো রেলের ভাঙা কাচের সামনে গিয়ে সে আবার ফটোশুট করলো, মেট্রো রেলের জন্য কাঁদলো। এরপর যখন ব্যাকল্যাশ আসলো যে আপনি মেট্রো রেলের জন্য কাঁদছেন কেন, কাঁদবেন তো যাদের জীবন গিয়েছে তাদের জন্য। এই ব্যাকল্যাশের পরে সে বিভিন্ন হসপিটালে গিয়েছে, এবং তার এই কান্না, তার এই ফেক কান্না, কুমিরের কান্না তো আমরা দেখেছি। আজকে আমরা জানি ইলিয়াস আলী মারা গিয়েছে, অথচ ইলিয়াস আলীর বউ ছেলে পেলেদের ডেকে আহা আহা সে কি কষ্ট, বাবা তোমার কষ্টে আমিও ফেটে যাচ্ছি, এরকম একটা অবস্থা। তো এভাবেই আসলে আন্দোলন মাহেন্দ্র কোণের দিকে আগালো বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে। 9 দফা, 4 দফা, এরপরে 1 দফা হয়ে গেল। 1 দফার ঘোষণা দেওয়ার পরে আমরা দেখলাম আবার ছাত্রলীগের খুনিদের চিৎকার, আর নয় হেলা ফেলা, এবার হবে ফাইনাল খেলা, জনে জনে খবর দে, 1 দফারে খবর দে। তো এর পরের দিন খবর তাহলে তারা দিয়েছিল, জনগণের খবর, তারপরে যে তারা দেয়নি তেমন না। এটা 4 তারিখের ঘটনা। এরপরে 5 তারিখ আসলে যা হলো সেটা তো মানে কি বলবো, ওটা ইতিহাস হয়ে গেছে। ফ্রেঞ্চ রেভলিউশন, রাশিয়ান রেভলিউশন হয়তো এতটা ইম্প্যাক্টফুল না যতটা এটা। তো আমি সঞ্চালকের কাছে আবার সমর্পণ করছি, তিনি যাবতীয় টেকনিক্যাল কাজ সেরে এর পরের যে তার প্রশ্ন সেটা করবেন, সঞ্চালক সাহেব। আচ্ছা, ধন্যবাদ। আহ, আমরা আদিব মালিকের কাছে শুনছিলাম যে রেভলিউশনারের রেভলিউশনের যে বিভিন্ন ধাপ, যে একটা সাধারণ কোটা আন্দোলন থেকে সেই জিনিসটা কিভাবে জনক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হলো।